ধিক্কার জানাই হাদির বড় ভাই ওমর হাদিকে, কারণ ভাইয়ের বিচার কিন্তু ওয়ান কাইন্ড অফ বেচা দিছে। এবং আপনি হয়তো আরেকটা জিনিস অবাক হবেন যে প্রশাসনের পক্ষ থেকে শহীদ ওসমান হাদি যেদিন গুলি করা হয় সেই দিন রাত 12টার সময় আমাকে জিজ্ঞেস করা হয় ফোন করে যে শহীদ ওসমান হাদি যেখানে গুলিবিদ্ধ হয়েছেন সেই প্লেসটা আমি তাদেরকে চিনাইতে পারবো কিনা, বা হচ্ছে আমাকে তারা ওই রাস্তার সিসিটিভি ফুটেজ চায়, মানে হচ্ছে আমি তাদেরকে রাস্তার ফুটেজ এনে দিব, এরপরে তারা হচ্ছে এটা ইনভেস্টিগেশনে নামবে। আমরা হাদির বড় ভাই ওমর ফারুকের নামে একটা ডাস্টবিন বানাই, আর সেখানে সবাই আপনার মন মতো নিক্ষেপ করতে পারেন আপনার যা খুশি তা। এই বলছে আসামি বাংলাদেশে রয়েছে, এই বলছে আসামি ভারতে পালিয়ে গেছে, আবার বলছে মেঘালয় গেছে। ডিবির মতো একটা সংস্থা সে সংবাদ সম্মেলন করে বলছে যে শহীদ ওসমান হাদির এই খুনের সাথে জড়িত এমন দুইজনকে মেঘালয় পুলিশ গ্রেফতার করেছে। পরবর্তীতে মেঘালয় পুলিশ আবার সংবাদ সম্মেলন করে বলছে যে তারা এই ধরনের কাউকে গ্রেফতার করে নাই। হাদির পরিবার যেই সুবিধাটা নিয়ে নিল সরকার থেকে, এই সুবিধার মধ্যে কিছু শর্ত আছে তো। আমি কোথায় বলছি ডাস্টবিন বানাইতে, এবার আসেন যে এই ওমর হাদি এখন থেকে কি করতে পারবে আর কি করতে পারবে না। তো এই যে অসহযোগিতাগুলো এবং চার্জশিট দাখিলের পরে 12 তারিখ যখন আদালতে চার্জশিটটা দাখিল হয় তখন আমরা ইনকিলাব মঞ্চের পুরো টিম আদালতে গিয়েছি। তারা আদালত থেকে বলছে যে চার্জশিট এখন পর্যন্ত এসে পৌঁছায় নাই, আবার ডিবি বলছে যে আমরা চার্জশিট পৌঁছাই দিছি। এইটা করছে তারা মোটামুটি 4:45 পর্যন্ত। এরপরে আমরা বলেছি যে আমরা কোনো খাবারও খাবো না এবং যতক্ষণ পর্যন্ত চার্জশিট আমাদের কাছে হস্তান্তর না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে এক পাও নড়বো না। জুলাই গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষ মারা গেছে, হাজার হাজার মানুষ আহত হয়েছে। কপাল খুলছে গুপ্ত রাজনীতির যেই ক্যারেক্টারগুলা তাদের, মানে সার্জিস সহ আরো বেশ কয়েকের। মাংস হয়েছে হান্নান মাসুদদের, নীলাদেশ থেকে ভাইগা গেলেও এইচএসসি পাস তুষার ভালোই করছে। 5 আগস্টের পরবর্তী সময়ে সার্জিদের একটা বক্তব্য, হান্নান মাসুদের বক্তব্য যে পকেটে নাকি লাড়া দিলে 200-500 পাওয়া যাবে না। গত 17 মাসে ব্যাংকে লক্ষ লক্ষ টাকা আসছে, আর বাংলাদেশের বাস্তবতা বলে হলফনামায় যা থাকে তার 10 গুণ তার সম্পদ কামাই ফেলছে। লাভ হয়েছে কি দেশের? দিন শেষে গিয়া এনসিপি কোথায় গেছে। অপরদিকে হাদির বিষয়ে যখন আপনি বিচার যাচ্ছেন, রাস্তায় কান্নাকাটি করতেছেন, পলিটিক্যাল স্ট্যান্ড বাজিও কেউ কেউ করতেছেন, হাদির পরিবার যেই সুবিধাটা নিয়ে নিল সরকার থেকে, এই সুবিধার মধ্যে কিছু শর্ত আছে তো। আমি কোথায় বলছি ডাস্টবিন বানাইতে, এবার আসেন যে এই ওমর হাদি এখন থেকে কি করতে পারবে আর কি করতে পারবে না। সে তো তার ভাইয়ের বিচারের দাবিটাই করতে পারবে না, কারণ শর্ত আছে বাবা। তলে তলে সেটেলমেন্ট হয়ে গেছে, ভাইয়ের বিচারকে সে বেচা দিছে সরকারি কর্মচারী হিসাবে, বা যেই পদটা বাগাইছে যুক্তরাজ্যের মতন দেশে বউ বাচ্চা নিয়ে যাবে, এর আর বিচার টিচার চায় না। হাদি মারা খাইছে, এটাই বাস্তবতা। যাই হোক, প্রথমত আপনারা জানেন যে গত 28শে ডিসেম্বর, গত বছরের 24-এর 28শে ডিসেম্বর শহীদ ওসমান হাদি শাহবাগ থানায় একটা জিডি করছিলেন এবং সেইখানে তিনি বলছেন যে আমাকে বিভিন্ন দেশি বিদেশি নাম্বার থেকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে এবং দেশি বিদেশি নাম্বার থেকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। পাশাপাশি আমি আমার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। তো রাষ্ট্রের কাছে তিনি একটা নিরাপত্তা প্রার্থনা করছিলেন। তো আমরা যখন তার এই শাহাদাতের ঘটনা ঘটলো এরপরে আমরা থানায় গিয়ে যোগাযোগ করেছি। তারা আমাদেরকে জানিয়েছে যে শহীদ ওসমান হাদি শাহবাগ থানায় কোনো জিডি করে নাই। তো আমাদের হচ্ছে স্পেসিফিক ডেট খেয়াল ছিল না, আমাদের শুধু মনে ছিল যে আমরা ডিসেম্বরে এই জিডিটা করেছি এবং এই জিডি করবার সময় সাথে জুমা এবং আমি ছিলাম ওসমান হাদির সাথে। তো পরবর্তীতে আমরা জিডির একটা কপি খুঁজে পেয়েছি এবং যখন এটা শাহবাগ থানা, এবং শাহবাগ থানা এটা পুরো মাস খুঁজেছে ডিসেম্বর, কিন্তু এরপরেও তারা জিডির কোনো কপি পায় নাই। পরবর্তীতে যখন আমরা গিয়ে তাদের কাছে এই জিডির কপিটা দিলাম তখন তারা স্বীকার করেছেন যে না, শহীদ ওসমান হাদি শাহবাগ থানায় একটা জিডি করেছিলেন। এই যে একটা মানুষকে হত্যা করবার পরেও দায় এড়ানোর যে একটা প্রচেষ্টা, এইটা প্রশাসনের পক্ষ থেকে যে এই গত 1 মাস ধরে চলছে ব্যাপারটা এমন না। এটা শহীদ ওসমান হাদির লড়াইয়ের শুরু থেকেই তারা এইভাবে অসহযোগিতা করছে। এবং আপনি হয়তো আরেকটা জিনিস অবাক হবেন যে প্রশাসনের পক্ষ থেকে শহীদ ওসমান হাদি যেদিন গুলি করা হয় সেই দিন রাত 12টার সময় আমাকে জিজ্ঞেস করা হয় ফোন করে যে শহীদ ওসমান হাদি যেখানে গুলিবিদ্ধ হয়েছেন সেই প্লেসটা আমি তাদেরকে চিনাইতে পারবো কিনা, বা হচ্ছে আমাকে তারা ওই রাস্তার সিসিটিভি ফুটেজ চায়, মানে হচ্ছে আমি তাদেরকে রাস্তার ফুটেজ এনে দিব, এরপরে তারা হচ্ছে এটা ইনভেস্টিগেশনে নামবে। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাকে বলা হচ্ছে যে মামলা না করবার কারণে তারা নাকি কোনো পদক্ষেপ নিতে পারতেছেন না। তো এইটা হচ্ছে বর্তমান রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা। এবং আমি যে মামলাটা দায়ের করেছি সেই মামলা যিনি আমার কাছ থেকে সিগনেচার নিয়েছেন এবং যারা উপস্থিত ছিলেন তাদের কাছে আমি আমার মামলার একটা কপি চেয়েছিলাম, যে আমি যেহেতু বাদী আমার কাছে তো এছাড়ের একটা কপি থাকবে। এখন পর্যন্ত আমাকে মামলার একটা কপি সরবরাহ করা হয় নাই। আমি বারংবার যোগাযোগ করেছি এবং প্রয়োজনে আমি যে তাদের সাথে যোগাযোগ করেছি এর প্রুফ আমি আপনাকে হচ্ছে মেসেঞ্জারে বা হচ্ছে যোগাযোগ মাধ্যমে আমি আপনাকে পাঠাতে পারবো। তো এই যে অসহযোগিতাগুলো, এবং আরেকটা জিনিস খেয়াল করেন যে আসামিদের অবস্থান নিয়ে যে একটা অস্পষ্টতা তৈরি, এই বলছে আসামি বাংলাদেশে রয়েছে, এই বলছে আসামি ভারতে পালিয়ে গেছে, আবার বলছে মেঘালয় গেছে। ডিবির মতো একটা সংস্থা সে সংবাদ সম্মেলন করে বলছে যে শহীদ ওসমান হাদির এই খুনের সাথে জড়িত এমন দুইজনকে মেঘালয় পুলিশ গ্রেফতার করেছে। পরবর্তীতে মেঘালয় পুলিশ আবার সংবাদ সম্মেলন করে বলছে যে তারা এই ধরনের কাউকে গ্রেফতার করে নাই। এবং আপনাকে আরেকটা জিনিস আমি জানাতে চাই যে চার্জশিট নিয়ে যে তালবাহানা, আপনারা জানেন যে 12 তারিখে শহীদ ওসমান হাদির যে চার্জশিট সেটা আদালতে দাখিল হয়েছে। এর পূর্বে আমাদেরকে
ডিএমপি কমিশনার এবং সৈয়দ রেজওয়ানা পরিবেশ যে উপদেষ্টা উনি আসছিলেন শাহবাগে আমাদের আন্দোলনের সময়, এবং ওনারা বলেছেন যে 7 তারিখের মধ্যে ওনারা চার্জশিট দাখিল করবেন, ওনাদের কাজ হচ্ছে 90% হয়ে গেছে, 10% বাকি আছে। তো এরপরেও আমরা বলেছি যে এটা তো আসলে দীর্ঘ সময়, 10% এর জন্য তো আপনাদের এত সময় লাগবার কথা না। এরপরেও তদন্তের খাতিরে আমরা হচ্ছে তাদেরকে পূর্ণ সময়টা দিয়েছি। তো এই চার্জশিট তারা হচ্ছে 6 তারিখে সংবাদ সম্মেলন করে এই চার্জশিটের বিষয়ে তারা একটা সংবাদ সম্মেলন করে এবং সংবাদ সম্মেলনে তারা চার্জশিটটা প্রকাশ করে। কিন্তু এই চার্জশিট প্রকাশের ক্ষেত্রে আমাদের সাথে কোনো ধরনের তারা যোগাযোগ করে নাই। এমনকি আমরা জানতামও না যে 6 তারিখে এই চার্জশিটের ব্যাপারে সংবাদ সম্মেলন করে আরকি মিডিয়াকে জানানো হবে। তো এই যে অসহযোগিতাগুলো, এবং চার্জশিট দাখিলের পরে 12 তারিখ যখন আদালতে চার্জশিটটা দাখিল হয়, তখন আমরা ইনকিলাব মঞ্চের পুরো টিম আদালতে গিয়েছি। তারা আদালত থেকে বলছে যে চার্জশিট এখন পর্যন্ত এসে পৌঁছায় নাই। আবার ডিবি বলছে যে আমরা চার্জশিট পৌঁছাই দিছি। এইটা করছে তারা মোটামুটি 4:45 পর্যন্ত। এরপরে আমরা বলেছি যে আমরা কোনো খাবারও খাবো না, এবং যতক্ষণ পর্যন্ত চার্জশিট আমাদের কাছে হস্তান্তর না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে এক পাও নড়বো না। পরবর্তীতে রাত 10:45 সময় সেই চার্জশিট নিয়ে আমরা হচ্ছে বাসায় ফিরি। তো এই যে সার্বিক যে অসহযোগিতাগুলো করা হয়েছে, এইটাকে কোনোভাবেই মানে গুরুত্বহীন ভাববার কোনো বিষয় না। রাষ্ট্র এক্ষেত্রে পূর্ণ অসহযোগিতা করছে, এবং পুরো এই হত্যাকাণ্ডের ঘটনাকে আড়াল করবার জন্য তারা নানান ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তো এরপরে আসি মামলার বিষয়ে। তো এর মধ্যে যদি আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে একটু কাইন্ডলি করে নেন। এরপরে আমি মামলার আলাপের ভিতরে যেতে চাই। না মানে রাষ্ট্র কেন অসহযোগিতা করবে? রাষ্ট্র তো ধরেন কোনো রাজনৈতিক রাষ্ট্র না। রাষ্ট্রের কোনো রাজনৈতিক সুবিধা অসুবিধা নাই এখানে। তো রাষ্ট্র ধরেন প্রথমত শরীফ ওসমান হাদির বা বিপ্লবীদের নিরাপত্তা দিতে ব্যর্থ, মানে ওভারঅল একটা টোটাল ফেলিয়ার এই ইউনূস সরকারের, আমি যদি বলি। তো সেটাই কি কারণ মনে করেন, বা রাষ্ট্র কেন ইয়ে করবে না আপনি মনে করছেন? আচ্ছা, জানাজার দিনে আপনারা সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূস যে ভাষণটা দিয়েছেন সেটাও অনেকবার খেয়াল করেছেন। তো আমাদের কাছে মনে হয়েছে ডক্টর ইউনূস তার জীবনে কোনো ভাষণে তাকে এতটা অসহায় এবং অসংলগ্ন মনে হয় নাই। তিনি এক কথা ৩ বার করে বলছিলেন, এবং তিনি বলছিলেন যে আমরা ওসমান হাদিকে ধারণ করতে চাই। কিন্তু একবারের জন্য তিনি ওই ভাষণে বললেন না যে আমরা ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদের বিচারটা আমরা নিশ্চিত করব, এটা আপনাদেরকে কথা দিলাম। মানে রাষ্ট্রের যখন সর্বোচ্চ পদের ব্যক্তি যিনি, তার পক্ষ থেকে যখন আরকি শুধুমাত্র ধারণ করবার কথা বলা হয়, বিচারের ব্যাপারে তার কোনো কথা থাকে না। তখন আসলে সেই ক্ষেত্রে একজন সাধারণ জনগণ হিসেবে আসলে রাষ্ট্রের কাছে আমরা কতটা অসহায়, এটা তো আসলে তার বক্তব্যের মধ্য দিয়েই প্রকাশ পায়। যেখানে রাষ্ট্রপ্রধান নিজে অসহায়ত্ব ফিল করতেছে, সেখানে আসলে আমি বা আপনি আসলে সেই রাষ্ট্রের কাছে কতটা গুরুত্বপূর্ণ, এটাও আসলে প্রশ্ন থেকে যায়। তো আপনারা চার্জশিট প্রত্যাখ্যান করলেন কেন? চার্জশিটে কি পেয়েছেন আচ্ছা, আপনারা? চার্জশিটের ক্ষেত্রে যেটা আপনার চার্জশিটটাকে পুরোটা দেখানো হয়েছে একটা সাধারণ খুন হিসেবে। মানে রাস্তাঘাটে যে বিভিন্ন ধরনের কোন্দলের মধ্যে যে খুনগুলো হয় না, এমন একটা খুন হিসেবে এই চার্জশিটটা প্রত্যয় করা হয়েছে। এখানে বলা হয়েছে যে শহীদ ওসমান হাদী আওয়ামী লীগের বিপক্ষে মাঝে মধ্যে যে বক্তব্যগুলো দিতেন, যার কারণে তারা ক্ষিপ্ত হয়ে এই হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটিয়েছে। এবং তারা এই মামলায় যাকে গুলির ইন্ধনদাতা হিসেবে নিয়ে এসেছেন, যে বাপ্পি ওয়ার্ড কমিশনার, পুরো চার্জশিটে এই ওয়ার্ড কমিশনারের সাথে যারা খুন করেছে তাদের তো একটা যোগসূত্র থাকবে। কোন ধরনের যোগসূত্র তারা এই চার্জশিটে দেখাতে পারে নাই। মানে একদম ধরে এনে একটা কলা গাছকে এই চার্জশিটের মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে। এরপরে আপনাকে আরেকটা জিনিস আমরা ইনফর্ম করতে চাই। সেটা হচ্ছে আপনার এই যে শত কোটি টাকার একটা লেনদেন হয়েছে, টাকার কথা তারা উল্লেখ করেছে। কিন্তু কোন পারপাসে, কি ইস্যুতে এই টাকার লেনদেন হয়েছে, কারা তাদেরকে এই টাকা পয়সাগুলো দিল, এবং এই যে এই চেকগুলো, এই চেকগুলোর আসলে রহস্যটা কি? মানে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে তার কাছে এত শত কোটি টাকার চেক আসলো, এর কোনো ব্যাখ্যা, তদন্ত এর মধ্যে নাই। মানে এটা পুরোপুরি এই ইসের মধ্যে এড়িয়ে যাওয়া হয়েছে। এবং আরেকটা জিনিস, যেটা ঘটনার সূত্রপাতটা করাই হয়েছে হচ্ছে ফয়সাল করিম মাসুদকে দিয়ে। মানে এর পূর্বে এই খুনের কারা পরিকল্পনা করেছে, কারা এই খুন করতে সহায়তা করেছে, এবং পরবর্তীতে খুনিদেরকে কারা সেফ এক্সিট দিয়েছে, এর কোনো সুষ্ঠু প্রতিবেদন এই চার্জশিটের মধ্যে নাই। তো আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে, এবং আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে কবিরের যে কানেকশনটা, এখানে মামলার একজন অন্যতম আসামি যে কবির, যিনি গ্রেফতার আছেন, তাকে শুধু খুনি প্রক্রিয়ায় জড়িত থাকার ব্যাপারে গ্রেফতার করা হয়েছে। অথচ এই কবির কিন্তু আমাদের ইনকিলাব কালচারাল সেন্টারেও এসেছেন, এবং তাকে এই প্ল্যানের কোনোভাবেই অংশ করা হয় নাই। তো এটাকেও আমরা প্রচন্ড সন্দেহের চোখে দেখি যে তাদেরকেও একটা আড়াল করবার একটা প্রচেষ্টা করা হয়েছে। আবার আরেকটা জিনিস আপনি দেখেন, ফিলিপের যেই ২ জন সহযোগীর কথা বলা হচ্ছে, যাদেরকে পুলিশ গ্রেফতার করেছে, এখন পর্যন্ত এই সহযোগীদের কাছ থেকে কোন ধরনের তথ্য তারা বের করতে পারে নাই যে এই আসামি দেশে আছে নাকি বিদেশে পালিয়ে গেছে। পুরো চার্জশিটটাতে। এবং আরেকটা জিনিস যেটা, এই যে সামিহা, ফয়সাল করিম মাসুদের যে স্ত্রী, এই সামিহার সাথে যে সিঙ্গাপুরে যে জাহাঙ্গীর কবির মাধ্যমে জাহাঙ্গীর কবির নানকের যে একটা বৈঠক হয়েছে এই খুনির, এই পুরো প্রক্রিয়াটা তারা এড়ায় গেছে। এবং আরেকটা জিনিস যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, আপনি জানেন যে ১২ তারিখে ওবায়দুল কাদের, এই যে আওয়ামী লীগের অন্যতম শীর্ষ সন্ত্রাসী যে ওবায়দুল কাদের, তার চার্জশিট দাখিল হওয়ার কথা ছিল আদালতে ১২ তারিখ। তো এই চার্জশিটের
এক নাম্বার সাক্ষী ছিলেন শহীদ ওসমান হাদি। 12 তারিখে যেটা দাখিল হওয়ার কথা ছিল, যেই দিন ওসমান হাদিকে গুলি করা হয়েছে। এই পুরো ব্যাপারগুলোর কোনো উল্লেখ এই চার্জশিটের মধ্যে নাই। মানে চার্জশিটের মধ্যে শুধুমাত্র আপনি আমি যা নিজ চোখে দেখতে পাইছি এই জিনিসগুলাই দেওয়া হয়েছে। মানে একটা যে তদন্ত, এই তদন্তের কোনো কাজ এটার ভিতরে হয় না। একই কথা বারংবার ঘুরিয়ে পেঁচিয়ে বলা হয়েছে এবং নতুন কোনো কিছু সংযোজন এখানে করা হয় নাই। মানে পুরো প্রক্রিয়ায় কারা পিছনে রয়েছে, কারা পিছন থেকে ইন্ধন দিচ্ছে, এখন পর্যন্ত কারা এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে, তাদের ব্যাপারে কোনো আলাপ এই চার্জশিটের মধ্যে নাই। যার কারণে আমরা মনে করি যে বাংলাদেশে শহীদ ওসমান হাদি শুধুমাত্র একজন ব্যক্তি নন, তিনি একটি প্রতিষ্ঠান। তিনি ইনসাফের লড়াইয়ের, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। তার এই হত্যাকাণ্ডের যদি সুনির্দিষ্ট সুষ্ঠু বিচার না হয়, তাহলে বাংলাদেশে আগামীর দিনে কেউ এই ইনসাফের লড়াইয়ের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, সীমান্ত সুরক্ষার জন্য আর কেউ এগিয়ে আসবে না। এই মামলাটা যদি কোনোভাবে হেলায় ফেলায় একটা সাধারণ মামলার মতো হয়ে যায়, তাহলে মানুষের যে বিশ্বাস, মানুষের যে আশা আকাঙ্ক্ষা তার বাংলাদেশ নিয়ে, সেখানে সেটা পথভ্রষ্ট হবে এবং তারা আশা হারিয়ে ফেলবে। যার কারণে আমরা ইনকিলাব মঞ্চ এবং তার পরিবার মনে করছি যে কোনোভাবেই এই তদন্ত, যেহেতু কোনোভাবেই শহীদ ওসমান হাদিকে যারা খুন করেছে তাদের, এবং আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে আপনার যারা খুন করেছে তাদেরকে তো এখন পর্যন্ত গ্রেফতার করে নাই, এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে অনেকে হয়তো দেখা যাবে যে এই ইসের মধ্যে দিয়ে বিচারের মুখোমুখি হবেন। কিন্তু আমরা আদালতকে এটাও জানিয়েছি যে শহীদ ওসমান হাদি সবসময় বলতেন যে শত্রুর সাথে ইনসাফ করতে চাই। তো যাতে এই পুলিশের মন গড়া যে চার্জশিট, এর মধ্যে যাতে কোনো নিরপরাধ লোক যাতে এর মধ্যে সংযুক্ত না হয়, তাদেরকে যাতে দোষী সাব্যস্ত না করা হয়, আদালতকে এই ব্যাপারেও আমরা আজকে আবেদন জানাই আসছি। তো এই তো সার্বিক, তো এই যে সার্বিক যে একটা ব্যাপার, এই সার্বিক ব্যাপারে আমার কাছে মনে হয়েছে যে রাষ্ট্র তার যে একজন নাগরিকের উপরে যে দায়িত্ব, এবং সর্বোপরি শহীদ ওসমান হাদি তিনি শুধুমাত্র একজন ব্যক্তি নন, তিনি ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা, তিনি ইনকিলাব কালচারাল সেন্টার নামে একটি সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলেছেন, তিনি ইনসাফের লড়াই করেছেন, তিনি ঢাকা ৮-এর একজন প্রার্থী। সুতরাং তাকে শুধুমাত্র একজন সাধারণ নাগরিক হিসেবে ট্রিট করলে, এবং একজন সাধারণ নাগরিকেরও তো বিচার পাওয়ার অধিকার রয়েছে। বাংলাদেশে একজন সাধারণ নাগরিকের যে সুষ্ঠু বিচারটা পাওয়ার অধিকার রয়েছে, আমরা চাই যে শহীদ ওসমান হাদির ক্ষেত্রেও একদম একজন সাধারণ নাগরিক হিসেবেও যদি তারা এই বিচারটা যদি করতে চায়, সেক্ষেত্রেও তো পিছনে কারা রয়েছে তাদেরকে বের করানো রাষ্ট্রের দায়িত্ব। আমাদেরকে জানতে চাইছে, আপনাকে আরেকটা ইনফরমেশন দিই, আমাদেরকে জানতে চাই যে আপনাদের পছন্দের কোনো এজেন্সি আছে কিনা যারা এই মামলার তদন্তভার নিবে। তো আমরা রাষ্ট্রকে স্পষ্ট জানিয়েছি যে এইখানে তো আমরা কোনো মেয়ে দেখতে আসি নাই যে অমুক মেয়ে পছন্দ হইলো, অমুক মেয়ে পছন্দ হইলো, আমরা চলে গেলাম। এটা তো রাষ্ট্রের দায়িত্ব যে শহীদ ওসমান হাদির হত্যার বিচার তারা নিশ্চিত করবে। এখানে আমাদের পছন্দ করবার আর না করবার কি আছে? রাষ্ট্র যদি মনে করে যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এই তদন্ত করবার সামর্থ্য রাখে না, তাহলে প্রয়োজনে তারা আন্তর্জাতিক যে সকল পেশাদারী এবং নির্ভরযোগ্য গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে, এফবিআই, স্কটল্যান্ড ইয়ার্ড বা হচ্ছে এমআইটির মতো যে গোয়েন্দা পেশাদারী সংস্থাগুলো রয়েছে, রাষ্ট্র চাইলে তাদের সাহায্য নিতে পারে। এই ব্যাপারে আমাদের পূর্ণ দাবি রয়েছে, এবং আমরা যে দাবিগুলো করেছি এর মধ্যে দেখবেন যে আমরা এই দাবিটাও বারংবার উপস্থাপন করতেছিলাম। এই হচ্ছে সার্বিক পরিস্থিতি। তো 12 তারিখ, 12ই জানুয়ারি যদি তার চার্জশিট দিয়ে থাকে, 12 থেকে আজকের দিন পর্যন্ত বা নারাজি দেওয়ার আগ পর্যন্ত সরকারের কারোর সঙ্গে আপনার কথা হয়েছে কিনা? আপনি রেজওয়ানা হাসান তো আপনাদের সঙ্গে সংহতি প্রকাশ করে গেছেন, জানিয়ে গেছেন, বা আসিফ নজরুল আপনাদের পক্ষের একটা আছেন বলে আমরা জানি। তো এদের কারোর সঙ্গে কথা হয়েছে কিনা, তারা কি বলছেন? আচ্ছা, প্রথমত হচ্ছে 12 তারিখ চার্জশিটটা দাখিল হওয়ার পরে আমাদের রাষ্ট্রকে সহায়তা করবার জন্য একটা আইনজীবী প্যানেল গঠিত হয়েছে। তারা রাষ্ট্রের এই আদালতের অনুমতি নিয়েই রাষ্ট্রকে সহায়তা করবার জন্য তারা 2 দিন সময় নিয়েছিল। তো এই 2 দিন সময়ের মধ্যে আমরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে যোগাযোগ করবার চেষ্টা করেছি, এবং আসিফ নজরুলের সাথেও যোগাযোগ করেছি, যিনি এখন বর্তমানে আইন উপদেষ্টা রয়েছেন। তো তাকেও আমরা এই মামলার ব্যাপারে আমরা বলেছি যে এই চার্জশিটের ব্যাপারে আপনাকে অবশ্যই, মানে যাতে এইখানে কোনো ধরনের না হয়, আপনি একটা পদে আছেন, এর বাইরেও একজন নাগরিক হিসেবে আপনার জায়গা থেকেও আপনার এই ব্যাপারে একদম সর্বোচ্চ যতটুকু করবার সুযোগ রয়েছে, আমরা আপনাকে আহ্বান জানাই আপনি এই জায়গাটাকে নিশ্চিত করবেন। তো আমার সাথে বেশ কিছু কথোপকথনও তার হয়েছিল। তো উনি প্রথমে বললেন যে এটা তো আদালতের বিষয়, এই ক্ষেত্রে আসলে তার কোনো এখতিয়ার নেই। তো আমরা তাকে প্রশ্ন করেছিলাম যে আসলে আইন উপদেষ্টা তো আপনি, তো আপনার কি আসলে সবকিছু অস্বীকার করাটাই হচ্ছে আপনার কাজ কিনা? মানে দায় এড়ানোটাই আপনার কাজ কিনা? আপনার যখনই আপনাকে কোনো কিছু বলি যে জামিন যারা দিল তাদের ব্যাপারে আপনার মতামত কি? বললেন যে এটা আদালতের বিষয়। আবার যখন বললাম যে হচ্ছে এইটার ক্ষেত্রে আপনার কি ভূমিকা চার্জশিটের ব্যাপারে, আমরা চাই যে একদম সুষ্ঠু একটা পূর্ণ আরকি যেখানে এই রহস্য উদ্ঘাটন এই ধরনের একটা চার্জশিট দাখিল করা হোক। আপনি বললেন এটা আদালতের বিষয়। অথচ আমরা সার্বিক এই যে পুরো সিনারিটা, জানাজা থেকে শুরু করে শহীদ ওসমান হাদির আ গুলিবিদ্ধ হওয়া থেকে শুরু করে আপনাকে তো আমরা পুরো জায়গাতেই দেখেছি। তো সেইখানে তো আপনার আইন উপদেষ্টা হিসেবে এই পুরো জায়গায় কানেক্টেড হওয়ার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু আপনি তো ছিলেন পুরো কাঠামোর মধ্যেই, এবং সার্বিক জানাজা তত্ত্বাবধান বলেন বা অন্যান্য জায়গায় বলেন। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলোতেও আপনার অবশ্যই দায় রয়েছে। কারণ বাংলাদেশের জনগণ জুলাই পরবর্তী যে সরকার গঠন করেছে, সেই জুলাই পরবর্তী সরকারে কারা আসবে, এর মধ্যে একজন তো আপনাকে চিনত। যার কারণে জুলাইয়ের যদি আমাদের যে উপদেষ্টা যারা রয়েছেন, একজনও যদি
এই পুরো প্রক্রিয়াটা অস্বীকার করে, আপনার এখানে অস্বীকার বা দায় এড়ানোর কোনো সুযোগ নাই। কারণ পুরো জুলাই জনতার ম্যান্ডেট নিয়ে এরপরে হচ্ছে আপনারা এই উপদেষ্টা প্যানেল গঠন করছেন বা এই ক্ষমতায় চলে আসছেন। সুতরাং আপনি এখন এইটা আমার দায়িত্ব না, ওইটা আমার দায়িত্ব না, এইটা বইলে আসলে দায় এড়ানোর কোনো সুযোগ নাই। এই ধরনের কথোপকথন আমাদের মধ্যে হয়েছে। এবং এই চার্জশিটের বিষয়টা নিয়ে উনি কিভাবে দেখছেন, সরকার কিভাবে দেখছে চার্জশিটের বিষয়টা? আর সরকার ক্ষেত্রে যেই জিনিসটা উনি এই সরকার পুরো এটাকে আদালতের কাছে আরকি, মানে যেহেতু এটা মামলা মোকদ্দমার বিষয় এবং তারা বলেছেন যে এটা আ আদালত নির্ধারণ করবে। এই ক্ষেত্রে তারা কোন ধরনের হস্তক্ষেপ করতে চান না। কিন্তু আমার যতটুকু আরকি আমি জানি না, আপনি আমার হয়তো কারেকশন করে দিবেন। যে নিম্ন আদালত সম্ভবত আইন মন্ত্রণালয়ের অধীনেই আরকি তারা কাজ করেন। তো এই ক্ষেত্রে আসলে তারা এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন আসলে আমি স্পষ্ট না আরকি। আসলে তাদের তাদের এবং তাদের আমরা যোগাযোগ করলেই কেবলমাত্র তারা আমাদের সাথে যোগাযোগ করেন আরকি। এর বাইরে আরকি আমাদের সাথে যোগাযোগ করে যাতে এই আমাদের হত্যাকাণ্ড হ্যাঁ, অপদার্থ সরকার যখন দায়িত্বে থাকে তখন এই সমস্যাগুলো হয় আর কি। তখন ধরেন যখন ওই মেহের আফরোজ শাওন অ্যারেস্ট হয়, যখন মুন্নি শাহ অ্যারেস্ট হয়, যখন তাদের তখন তারা বিবৃতি দেয়। শালী দুলাভাইরা অ্যারেস্ট হয়, শালী বেআইনরা অ্যারেস্ট হয়, তখন আবার তাদের মানে তৎপরতা বেড়ে যায় আরকি। মানে রাইট। ফাইজলামিতে তো শেষ থাকে সবকিছুর। তো আমি এবং ভাই আমাদেরকে বোঝানো হয় যেটা সেটা হচ্ছে তারা সক্ষম না। হুম, মানে বাংলাদেশের রাজধানীতে একদম প্রকাশ্য দিবালোকে একজন ব্যক্তিকে গুলি করা হয়েছে এবং সেই ব্যাপারে তাকে গ্রেফতার করবার জন্য আমরা তো এতটুকু আরকি বিভিন্ন মাধ্যমে জানি যে বাংলাদেশে গোয়েন্দা সংস্থা এবং প্রশাসন এতটুকু ক্ষমতা রয়েছে, তারা চাইলে ২০ থেকে ৪০ মিনিটের মধ্যে ঢাকার প্রত্যেকটা প্রবেশ মুখ তারা বন্ধ করে দিতে পারে আরকি। তো ভাই এই কোন কাজেই আমরা তাদেরকে আমরা খুঁজে পাই নাই আরকি। এই ঘটনার পরে বা এই গত ১৫-১৬ মাসে এই সরকারে ইউনূসের ২ টা কাজ আমার পছন্দ, মানে একটা কাজ পছন্দ হয়েছে। একটা হচ্ছে যে জুলাই বিপ্লবের তদন্তটা জাতিসংঘকে দিয়ে করানো। নাইলে কিন্তু এই জি, বিপ্লবটা ধ্বংস হয়ে যেত। মানে বলত যে এটা ম্যানিপুলেটেড। আর উনি কিন্তু আ হাদি গুলিবিদ্ধ হয়েছেন দুপুর বেলায়। উনি কিন্তু রাতের বেলায় সকল বাহিনী প্রধানকে ডেকে উনি একটা কথাই বলেছেন, হত্যাকারী যেন পালাতে না পারে। তার মানে তার কাছে একটা আভাস ছিল অথবা তিনি অনুমান করছিলেন। কিন্তু তারপরেও কিন্তু বর্ডার ক্রস করার এরকম বিভিন্ন তথ্য আসছে। যদিও এগুলো নিয়ে নানা রকমের ধোঁয়াশা আছে। তো আমি অন্য প্রসঙ্গে যাচ্ছি তার আগে দর্শকদেরকে